হ্যালো বন্ধুরা, দেশ পরিচিতি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা সবাই কম বেশি হংকংয়ের নাম শুনেছি। অনেকেই মনে করে হংকং একটি স্বাধীন রাষ্ট্র, আবার অনেকেই হংকংকে চীনের একটি রাজ্য বলে মনে করে। যদিও দুটোর কোনোটিই সঠিক নয়। হংকং স্বাধীন নয়, আবার পরাধীনও নয়। অদ্ভুত এক সিস্টেমে চলছে দেশটি। তবে হংকংকে পৃথিবীর সবথেকে ধনী এবং উন্নত অঞ্চল বলা যেতে পারে। হংকংয়ের দিকে তাকালেই সহজে উপলব্ধি করা যায় এত অল্প জায়গায় বিপুল পরিমাণ সম্পদ পৃথিবীর আর কোনো দেশে নেই। এমনকি এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে হংকং। এ শহরটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী অট্টালিকা। শুধু তাই নয়, হংকং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবেও পরিচিত। আজকে আমরা এমনই এক অদ্ভুত নিয়মের দেশ হংকং সম্পর্কে জানব দেশ পরিচিতির এই পর্বে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। হংকং কোনো দেশ নয়, এটি চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা এক দেশে দুই নীতির অধীনে ব্যাপক স্বায়ত্তশাসন ভোগ করে। এটি একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় নগরী, যা ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাব এবং চীনা সংস্কৃতির একটি মিশ্রণ, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত। হংকং চীনের দক্ষিণ অংশে পার্ল নদীর মোহনার পূর্বে অবস্থিত। 260টিরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত হংকংয়ের আয়তন মাত্র 11,014 বর্গ কিলোমিটার। এই দেশটিতে 75 মিলিয়ন লোক বাস করে, যা হংকং বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে একটি ধরা হয়। তবে এই বিশাল জনসংখ্যার মধ্যে রয়েছে অদ্ভুত এক বৈচিত্র্য। অধিকাংশ বাসিন্দা চীনা বংশোদ্ভূত হলেও এখানে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষের উপস্থিতি একে এক বৈশ্বিক শহর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে বিস্ময় এবং মজার ব্যাপার হলো প্রকৃতিগতভাবে এর জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এবং এই সংকটকে হংকং তার উন্নত পরিবহন ব্যবস্থা, সুউচ্চ ভবন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজে মোকাবিলা করেছে। 19 শতকে ব্রিটেনে চায়ের চাহিদা বেড়ে গেলে ব্রিটিশ সরকার চীন থেকে চা আমদানি করতে চায়। কিন্তু চীন ব্রিটিশ পণ্য কেনায় আগ্রহী না হওয়ায় চা কেনার কৌশল হিসেবে ব্রিটেন চীনের কাছে আফিম রপ্তানি শুরু করে। চীনা সরকার আফিম আমদানির বিরোধিতা করলে 1839 সালে আফিম ধ্বংসের পর ব্রিটেন চীনের বিরুদ্ধে প্রথম আফিম যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ শেষে 1842 সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে ব্রিটেন হংকং দখল করে। এরপর 1898 সালে ব্রিটেন চীনের কাছে হংকং ও সংলগ্ন অঞ্চল 99 বছরের জন্য ইজারা নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হংকং আবার ব্রিটেনের অধীনে চলে আসে, কিন্তু 1949 সালে কমিউনিস্ট চীন প্রতিষ্ঠিত হলে হংকং নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়। 1984 সালে ব্রিটেন এবং চীন এক দেশ দুই ব্যবস্থা নীতি মেনে হংকং চীনের কাছে হস্তান্তরের জন্য চুক্তি স্বাক্ষর করে, যেখানে হংকং 50 বছর স্বায়ত্তশাসন পাবে। অন্যদিকে চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সব ব্যাপারেই কঠোর বিধিনিষেধ আরোপ করা আছে। চীন হংকং শহরকে এক দেশ দুই নীতি এই আলোকে শাসন করে, অর্থাৎ হংকং সমাজতান্ত্রিক চীন থেকে উচ্চ পর্যায়ে স্বাধীন অর্থনীতি ও সামাজিক স্বাধীনতা এবং স্বতন্ত্র ভোগ করবে। হংকংয়ের আলাদা রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচার ব্যবস্থা থাকলেও সামরিক, প্রতিরক্ষা ও কূটনৈতিক বা পররাষ্ট্র বিষয়ের ব্যবস্থা নেই। এদিকটা চীন সামলায়। 1997 সালে ব্রিটিশ সামরিক বাহিনীকে প্রত্যাহার করে পিপলস লিবারেশন আর্মি অফ চায়নার হাতে হংকংকে তুলে দেওয়া হলে চীন সেখানে তাদের নিজস্ব সামরিক ঘাঁটি তৈরি করে। হংকং বিশ্বের অন্যতম মুক্ত অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। হংকংয়ের ব্যাংকিং, বীমা এবং পুঁজিবাজারের মতো খাতগুলো আন্তর্জাতিক অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করে। হংকংয়ের অর্থনৈতিক অবকাঠামো উদার বাণিজ্য নীতি, কম করের হার এবং বৈশ্বিক বাজারের সঙ্গে দৃঢ় সংযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এক দেশ দুই নীতি অধীনে এটি চীনের মূল ভূখণ্ডের সঙ্গে বিশেষভাবে সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে সক্রিয় ভূমিকা পালন করে। 4 ঋতুর দেশ হংকং। হংকংয়ের এর প্রতিটি ঋতুর নিজস্ব রূপ, রং ও আবহাওয়া নিয়ে আসে, যা শহরের জীবনে যোগ করে ভিন্ন মাত্রা। তবে মজার ব্যাপার হলো হংকংয়ের ঋতু পরিবর্তন এবং বাংলাদেশের ঋতু পরিবর্তনের প্রকৃতিতে যে পরিবর্তন তা অনেকটা একই রকম। আরও মজার ব্যাপার, বাংলাদেশি কোনো পর্যটক খুব সহজেই নিজের দেশের কোনো একটা ঋতুকে ভিন্নভাবে উপভোগ করতে পারে হংকংয়ে ভ্রমণে গিয়ে। হংকং একটি অতি উন্নত অঞ্চল,
2019 সালে জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এর অবস্থান চতুর্থ ছিল। আন্তর্জাতিক আর্থিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে পরিচিত, এটি বিশ্বব্যাপী সবচেয়ে ধনী এবং প্রতিযোগিতামূলক শহরগুলির মধ্যে একটি হিসেবে স্বীকৃত, যা প্রাচ্যের মুক্তার ডাকনাম অর্জন করেছে। আদিতে হংকং কৃষিজীবী ও মৎস্য শিকারকারী কতগুলো গ্রাম নিয়ে গঠিত জনবিরল একটি এলাকা ছিল, কিন্তু বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থ বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। একটি উৎকৃষ্ট প্রাকৃতিক গভীর পোতাশ্রয়ের কারণে হংকংয়ে জাহাজ পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পর্যটন ও মৎস্য আহরণও দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত এই দেশটির জন্যে। হংকং এশিয়ার অন্যতম আধুনিক এবং ঐতিহ্যবাহী শহর হিসেবে অসংখ্য পর্যটন আকর্ষণ নিয়ে হাজির। হংকংয়ের স্কাইলাইনের উপভোগ করা হোক বা ডিজনিল্যান্ডের আনন্দময় অভিজ্ঞতা, প্রত্যেকটি জায়গায় ভ্রমণকারীদের জন্য বিশেষ হয়ে ওঠে। এছাড়াও দর্শনার্থীরা শহরের ঐতিহ্যবাহী পূর্বপুরুষদের মন্দির এবং বংশের গ্রামগুলি ঘুরে দেখতে পারবেন। হংকংয়ের সাংস্কৃতিক নিদর্শনগুলির মধ্যে রয়েছে হংকং ইতিহাস জাদুঘর এবং হংকং প্যাভিলিয়ন। এই শহরের নাইট লাইফের জন্য বিখ্যাত ল্যান্ড কোয়ারিং ফং এবং কেনাকাটার স্বর্গ কজয়ে বে এর মতো প্রাণবন্ত জেলা রয়েছে। এখানে চীনা এবং পাশ্চাত্য সংস্কৃতির মিশ্রণে উৎসব, শিল্প অনুষ্ঠান ও অন্যান্য রীতিনীতি প্রদর্শিত হয়। অন্যদিকে হংকংয়ে চীনা ধর্মীয় বিশ্বাস, বৌদ্ধ ধর্ম, তাওবাদ এবং খ্রিস্টান ধর্মের প্রভাব রয়েছে। একই সাথে হংকং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে চিত্রকলা, চলচ্চিত্র, নাট্যমঞ্চ এবং নৃত্যের প্রচলন রয়েছে। হংকংকে বলা হয় বিশ্বের সবচেয়ে উঁচু দালানের শহর, কারণ এখানে প্রায় 8,000-এরও বেশি উঁচু ভবন রয়েছে। এই সংখ্যা নিউ ইয়র্ক এবং দুবাইয়ের চেয়েও বেশি। হংকংয়ের আকাশচুম্বী ভবন যেমন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এর উন্নতির প্রতীক। পাশাপাশি শহরের ঐতিহ্যবাহী স্থানগুলি যেমন ভিক্টোরিয়া হারবার এবং টেম্পল স্ট্রিট ইতিহাস এবং আধুনিকতার সমন্বয়ে তুলে ধরে। হংকং একটি বিশ্বব্যাপী উদাহরণ যে কিভাবে একটি ছোট্ট অঞ্চল বিশাল অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব রাখতে পারে। অর্থনৈতিক দিক দিয়ে দেশটি বিশ্বের 40তম অর্থনৈতিক অঞ্চল। হংকংয়ের মোট জিডিপি 254.2 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 38,127 মার্কিন ডলার। এই দেশটির মুদ্রার নাম হংকং ডলার। দেশটির ডায়ালিং কোড +852 এবং এখানে গাড়ি বাম দিকে চলে। তাহলে বন্ধুরা, হংকং সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।